আসসালামু আলাইকুম, আমি মাহিয়া লতিফ। আজকে আপনাদের গুণগত রসায়নের ক্লাস নেব। তো এখানে আমরা এক্স দেখতে পাচ্ছি লেখা। এটা মেইনলি এটা দিয়ে আমরা একটা পরমাণু বোঝাচ্ছি। এখানে এ আর এখানে জেড। এখানে এ মানে হচ্ছে ভর সংখ্যা এবং জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা কোনো পরমাণু বাম পাশের উপরের দিকে ভর সংখ্যা প্রকাশ করব এবং নিচের দিকে পারমাণবিক সংখ্যা প্রকাশ করব। যেমন এখানে হিলিয়াম পরমাণুর 4 দ্বারা আমরা প্রকাশ করতেছি ভর সংখ্যা এবং 2 দ্বারা আমরা প্রকাশ করতেছি পারমাণবিক সংখ্যা। এখন আমরা জানি কোনো পরমাণু পারমাণবিক সংখ্যা সমান সেই মূলটি ইলেকট্রন সংখ্যা, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যখন সে পরমাণুটি কোনো ধরনের ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকবে না পরমাণুটিতে। যেমন এখানে আমরা দেখতেছি হিলিয়াম পরমাণুটি 2+ মানে 2টি ধনাত্মক চার্জেতে রয়েছে। তাহলে 2টি ধনাত্মক চার্জ থাকলে পারমাণবিক সংখ্যা হবে, যেহেতু 2 আমরা জানি এই পাশে পারমাণবিক সংখ্যা প্রকাশ করে 2, কিন্তু ইলেকট্রন সংখ্যা হবে 2+, যেটা চার্জ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা মাইনাস করে দেব। যেমন ইলেকট্রন পারমাণবিক সংখ্যা থেকে চার্জটা মাইনাস করে দিয়ে ইলেকট্রন সংখ্যাটা বের করব। যেমন এখানে পারমাণবিক সংখ্যা 2 এবং এখানে 2টি ধনাত্মক চার্জ রয়েছে, তাই আমরা -2 দিয়ে 0 করেছি। তাহলে ইলেকট্রন সংখ্যাটা এখানে হবে 0। আবার হিলিয়াম পরমাণুটিতে 2- মানে হচ্ছে ঋণাত্মক চার্জ থাকলে 2টি মানে 2- ঋণাত্মক চার্জ হলে পারমাণবিক সংখ্যা এখানে 2, কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকবে পারমাণবিক সংখ্যা মাইনাস এই হচ্ছে চার্জ, যেহেতু মাইনাস এটা 2- মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হবে 4। এখন আমরা আসবো আইসোটপ কাকে বলে। আইসোটোপ, আইসোটন এবং আইসোবারের মধ্যে সবসময় আমরা কনফিউশন করে ফেলি, যেহেতু এটা মনে রাখা কঠিন বা আমরা বারবার ভুলে যাই, তাই এখানে একটা ট্রিক দেখাইছি আমি। যেহেতু আইসোটপ এখানে শেষে প রয়েছে, মানে পি বা প, এই প দ্বারা আমরা বুঝবো পারমাণবিক সংখ্যা সমান। যেহেতু আইসোটপের পরে শেষে শব্দটি প মানে অক্ষরটি প, তাই এটা দ্বারা আমরা বুঝবো পারমাণবিক সংখ্যা সমান যে পরমাণুগুলো, তাকে আইসোটপ বলে। যেমন কার্বনের 3টি আইসোটপ, এখানে কার্বন 12, 6, 13, 6, 14, 6। আমরা জানি হচ্ছে বাম পাশে নিচের দিকে পারমাণবিক সংখ্যা প্রকাশ করে প্রত্যেকটি পারমাণবিক সংখ্যা সমান। আবার অক্সিজেনের 3টি আইসোটপ, এখানেও প্রত্যেকটি পারমাণবিক সংখ্যা সমান। তারপর আমরা আসবো আইসোবার। তো আইসোবারে শেষে রয়েছে র। এই র দ্বারা আমরা ভর সংখ্যা প্রকাশ মানে র দ্বারা বোঝাচ্ছে ভর সংখ্যা, তাই আইসোবার বার যেহেতু শেষে আমরা র পাইতেছি, তাহলে র দ্বারা আমরা মনে রাখবো যে এটা আসলে ভর সংখ্যা সমান। তো ভর সংখ্যা সমান, এখানে ভর সংখ্যা হচ্ছে বাম পাশে উপর দিকে প্রকাশ করা হয়, তাইলে এখানে হাইড্রোজেন 3-1 ও হিলিয়াম 3-2, এখানে 2টা মৌলেরই ভর সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোবার। আবার অনুরূপভাবে কপারের জিঙ্কের ভর সংখ্যা সমান 64, তাই এরা পরস্পরের আইসোবার। সেহেতু আইসোটনের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি যে শেষে যেহেতু ন রয়েছে, তাই এই অক্ষরটি দিয়ে আমরা নিউটন সংখ্যা আসছে। তো নিউটন সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি এখানে নিউটন সংখ্যাটা আমরা বের করব কোনো মৌলের ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা দিয়ে বের করা হয় নিউটন সংখ্যা। তো এখানে ভর সংখ্যা হচ্ছে 3 এবং মাইনাস পারমাণবিক সংখ্যা 1 সমান 2, তাহলে নিউটন সংখ্যা 2। আবার হিলিয়ামের ক্ষেত্রেও ভর সংখ্যা 2 এবং পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা 4 এবং পারমাণবিক সংখ্যা 2 মাইনাস দিয়ে 2, তাহলে এখানে 2টি নিউটন সংখ্যা যেহেতু সমান, সেহেতু এরা পরস্পর আইসোটন। অনুরূপভাবে কার্বন এবং নাইট্রোজেনেরও নিউটন সংখ্যা সমান, এবং নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামেরও এখানে নিউটন সংখ্যা সমান, তাই এরা পরস্পর আইসোটন। তারপর আমরা আসব আলফা কণা।
একটি দ্বিধনাত্মক, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক রশ্মি। আলফা কণাকে আমরা হচ্ছে যখন আলফা কণা কোনো রশ্মিতে আলফা কণা নিঃসৃত হলে সেখানকার হচ্ছে এই পরিবর্তনটা ঘটবে, মানে হচ্ছে ভর সংখ্যার সাথে 4 যোগ হবে এবং নিচে পারমাণবিক সংখ্যার সাথে 2 যোগ হবে। যেমন এখানে নাইট্রোজেন ভর সংখ্যা 14 এবং পারমাণবিক সংখ্যা 7 এ আলফা কণা নিঃসৃত হলে এটি ভর সংখ্যার সাথে 4 যোগ হয়ে যাবে মোট 18। যেহেতু এখানে অক্সিজেনের 17 এবং হাইড্রোজেনের ভর সংখ্যা 1, তাহলে দুইটি মিলে 17 প্লাস 1 হয়ে যাবে 18, 14 প্লাস 4 মানে 18, আর হচ্ছে পারমাণবিক সংখ্যা 7, তাহলে পারমাণবিক সংখ্যার সাথে 2 যোগ হবে, তাহলে 2 যোগ হবে 7 প্লাস 2 হচ্ছে 9। এখানে অক্সিজেনের 8, এখানে হাইড্রোজেনের এর নিচে হচ্ছে 1, তাইলে 8 প্লাস 1 সমান সমান 9, তাহলে এই পরিবর্তনটা ঘটবে। এখন এটা দিয়ে আমরা কয়েকটা ভার্সিটির কোশ্চেন দেখব। যেমন এখানে নিম্নলিখিত নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কোন কণা চিহ্নিত করে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2009 এবং 10 এসেছে। এখানে নাইট্রোজেনে দেখতে পাচ্ছি 14টি পারমাণবিক সংখ্যা, 14টি ভর সংখ্যা এবং 60টি পারমাণবিক সংখ্যা গুণন এক্স চিহ্নিত রয়েছে। তারপরে আছে তোমার অক্সিজেনের উপরে 17, 8 এবং হাইড্রোজেনের উপরে 1 এবং নিচে 1। তাহলে এখানে আমরা দেখব যে পরিবর্তনটা কি হয়েছে। 17 প্লাস 1 মানে হচ্ছে 18, মানে হচ্ছে 18 মাইনাস 14, তাহলে এখানে 4টি ভর সংখ্যা তোমার যোগ হয়েছে। আর পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব 8 প্লাস 1 সমান 9, তাহলে 7 মাইনাস 9 সমান সমান 2, তাহলে 2টি পারমাণবিক সংখ্যা যোগ হয়েছে। তার মানে এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আলফা কণা নিঃসৃত হয়েছে এখানে। তো এখানে তোমাদের অপশন দেওয়া থাকবে আলফা কণা, বিটা কণা, গামা কণা এরকম। তো এখানে সঠিক আনসারটি হবে আলফা কণা। অনুরূপভাবে সাস্টেও এই কোশ্চেনটি আসছে। সাস্টে আসে 14-15 সালে। এখানে দেওয়া আছে 14 আর নিচে 7 নাইট্রোজেন, তারপর হচ্ছে আলফা কণা নিঃসৃত হয়েছে। এখানে দেখছে অক্সিজেনের উপরে এ এবং নিচে হচ্ছে বি প্লাস এখানে একটি প্রোটন দিয়ে বোঝানো হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, যেহেতু পারমাণবিক সংখ্যা 1 তাই এটা ইলেকট্রন সংখ্যা 1। আর এ ও বি এর মান নির্ণয় করতে বলছে, তাইলে এই প্রোটন দিয়ে বোঝাচ্ছে এখানে একটা পারমাণবিক সংখ্যা, একটা প্রোটন রয়েছে, এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা জানি আলফা কণা যদি নিঃসৃত হয় তাহলে 7 প্লাস 2, তাহলে আমার হবে 7, 8, 9। তাহলে যেহেতু এখানে একটি প্রোটন রয়েছে তাহলে বি এর মান আমরা লিখতে পারি 8, তাহলে 8 প্লাস 1 9 হয়ে যাবে। আর এখানে ভর সংখ্যা হচ্ছে 14 এবং প্রোটন এখানে একটি, তাহলে উপরে ভর সংখ্যা 1 থাকবে। আর এখানে রয়েছে তোমার এ, তাহলে আমরা জানি 4টি যোগ হবে, তাহলে 14 প্লাস 4 হচ্ছে 18, তাহলে 18 থেকে একটা বিয়োগ যেতে তোমার 17, তাহলে এ এর মান হবে তোমার 17 এবং বি এর মান তোমার হবে 8। এখন কোন দুইটি পরমাণু পরস্পরের আইসোবার। এই কোশ্চেনটি আসছে কুয়েট 14-15-তে। এখন আইসোবার আমরা কি জানি, যেহেতু আইসোবারের পরে র রয়েছে তাহলে আমরা এটা বলতে পারবো এটা ভর সংখ্যা সমান। তাহলে এখানে সবগুলা ভর সংখ্যা সমান যেটা হবে সেটাই হবে আনসার। তাহলে এখানে 35 এখানে 34, তাহলে ভর সংখ্যা সমান না। এখানে হচ্ছে 30, 31, 1, 2, 64, তাহলে এটার ভর সংখ্যা সমান, এটা হবে সঠিক আনসার। তারপর হচ্ছে বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মি নিঃসৃত হলে হচ্ছে একটি পরমাণুর কি চেঞ্জ আসে, এখানে হবে তোমার +1, মানে হচ্ছে পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পায় বা ইলেকট্রন সংখ্যাটা কমে যায়। আমরা জানি ইলেকট্রন সংখ্যা কমলে ধনাত্মক, যদি সেই পরমাণুটি ঋণাত্মক চার্জযুক্ত হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। যেহেতু বিটা রশ্মি নিঃসৃত হলে কোনো পরমাণু ঋণাত্মক চার্জে চার্জিত হয় বা একটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়, সেহেতু এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বেড়ে যায়। যেহেতু এখানে C4
14 আর 16, তাহলে এখানে 14 আর 7 দেখানো হয়েছে। বিটা রশ্মি নিশ্চিত হয়েছে, তার মানে এখানে একটি ইলেকট্রন, এটি হচ্ছে মাইনাস চার্জে চার্জিত হয়েছে, তাই এটার তোমার পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 7 হয়েছে। ঠিক আছে, এখন আসি পজিট্রন নিঃসরণ হলে প্রোটন সংখ্যা কমে যাবে, বা একটা প্রোটন নিঃসৃত হলে প্রোটন সংখ্যা অবশ্যই কমে যাবে। এখানে আমরা আরেকটা কোশ্চেন দেখব, নিচের কোনটি এই অক্সিজেন আইসোটোপটিকে নাইট্রোজেন আইসোটোপে রূপান্তরিত করে? তাহলে এখানে কি পরিবর্তন হয়েছে? আমরা বলি আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা সমান নয়, বা এখান থেকে এইটাতে রূপান্তরিত করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পারমাণবিক সংখ্যা কমে গেছে, তাহলে এটা আনসার কি হবে? পজিট্রন। এখানে থাকবে তোমার অপশনে থাকবে গামা, আলফা, বিটা, পজিট্রন, তাহলে তোমার আনসারটা থাকবে পজিট্রন। এটা কুয়েটে 13-14 সালে আসছে। এখন আমরা পরমাণু মডেলগুলো দেখব। প্রথমে আমরা দেখব রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন, এর মাধ্যমে তিনি এই মডেলটি আবিষ্কার করেন। তাহলে এখানে এই মডেলটি দ্বারা আমরা কি জানতে পারি হচ্ছে পরমাণুর দুইটি অংশ থাকে, একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরের অংশ। পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় 1 লক্ষ গুণ বড়। সমস্ত ভর আয়তনের তুলনায় খুব সূক্ষ্ম স্থানে কেন্দ্রে অবস্থান করে, মানে পরমাণুটি সমস্ত ভর আয়তনের তুলনায় খুবই সূক্ষ্ম একটি স্থানে, যেহেতু এরকম হবে এটার আয়তন যদি এত বড় হয় তাহলে খুবই সূক্ষ্ম একটি স্থানে কেন্দ্রের মধ্যে সমস্ত ভর অবস্থান করবে। সমস্ত ভর ভারী ধনাত্মক আধান পরমাণু কেন্দ্রে অবস্থান করা, মানে হচ্ছে সমস্ত ভরটি কোথায় থেকে, যে ভারী ধনাত্মক আধানে, এটা হচ্ছে ভারী ধনাত্মক আধান বা প্রোটন আর কি বোঝাচ্ছে, পরমাণু কেন্দ্রে অবস্থান করে। এবং ইলেকট্রনের ভর খুবই নগণ্য, মানে যেহেতু বাইরে ইলেকট্রনগুলো থাকে এগুলোর ভর খুবই নগণ্য এবং কেন্দ্রে প্রোটন অবস্থান করে, তাই সমস্ত ভর কেন্দ্রে থাকে। তারপর হচ্ছে পরমাণু আধান নিরপেক্ষ। যেহেতু পরমাণু আধান নিরপেক্ষ এবং এর চারপাশে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই তিনি এটাকে সৌরজগতের মডেলের সঙ্গে তুলনা করেছেন রাদারফোর্ডে। এবং পরে 5 নম্বরটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে সমবেততে আবর্তন করে, মানে হচ্ছে নিউক্লিয়াসগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে, যেহেতু তিনি এটা সৌরজগতের মডেলের সাথে তুলনা করেছেন রাদারফোর্ড পরমাণু মডেলটি। এখন সীমাবদ্ধতা আমরা দেখব। সীমাবদ্ধতা আছে সৌরজগতের গ্রহগুলো আধান নিরপেক্ষ, কিন্তু পরমাণুতে দুইটি আধান রয়েছে, একটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন। যেহেতু আমরা জানি সৌরজগতে গ্রহগুলোর মধ্যে আধান নিরপেক্ষ, কিন্তু পরমাণুটিতে যেহেতু ঘুরছে, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে পজিটিভ এবং এটা নেগেটিভ, মানে দুইটি আধান রয়েছে, সেহেতু এটা রাদারফোর্ডের পরমাণুর সাথে মিলে না। আবার ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনকালে শক্তির বিকিরণ ঘটে এবং ঘূর্ণনত বৃত্তাকার পথে আয়তন কমতে থাকে, মানে হচ্ছে ইলেকট্রনটা যখন ঘুরছে তখন এর ক্রমাগত শক্তির বিকিরণ হবে এবং বিকিরণ হতে হতে এটার আয়তন আস্তে আস্তে কমে যাবে, কমে এতটুকু আসবে এবং শেষ পর্যন্ত সে এটার প্রোটন বা কেন্দ্রে হচ্ছে প্রবেশ করবে। তাহলে এই মডেল দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এই মডেল দ্বারা কোনো পরমাণুতে হচ্ছে ইলেকট্রন ঘুরতে থাকলে ভাবে, তাহলে এটা আস্তে আস্তে একদম কেন্দ্রে প্রবেশ করবে, তাহলে তোমার পরমাণুটির অস্তিত্বই আর থাকবে না। ফোকাস করতেছে না লেখা। তারপর আমরা দেখি বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য বিজ্ঞানী বোর একটি মডেল আবিষ্কার করেন পরবর্তীতে। বোর পরমাণু মডেলে আমরা দেখতে পাই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জবিশিষ্ট ইলেকট্রন সমূহ চারদিকে আবর্তন করে। যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা দেখছি যে রাদারফোর্ড পরমাণু মডেলটি সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, যেখানে কোনো গ্রহগুলোর কোনো চার্জ ছিল না, কিন্তু আসলে এটি ভুল। যে গ্রহগুলোর চার্জ ছিল না সেহেতু উনি বলেছেন যে পরমাণু এবং ইলেকট্রন এবং প্রোটনের কোনো চার্জ নেই, কিন্তু ধারণাটি ভুল। নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক চার্জ ইলেকট্রন চারিদিকে আবর্তন করে, মানে হচ্ছে ভিতরে যে কেন্দ্রের মধ্যে যতগুলো তোমার প্রোটন থাকবে সমসংখ্যক ইলেকট্রন আবর্তন করবে।
চারিদিকে। কৌণিক ভরবেগ, আমরা আসি কৌণিক ভরবেগ। তাহলে পরমাণুটি ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ, যেহেতু সে ইলেকট্রনটা এভাবে আবর্তন করতেছে তাহলে তার এদিক দিকে একটা ভরবেগ কাজ করতেছে। এই ভরবেগটার কারণে সে হচ্ছে ইলেকট্রনটা ক্রমাগত শক্তি বিতরণ করে ভিতরে প্রবেশ করবে না। কারণ হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা জানি ইলেকট্রন যদি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তাহলে এটা ক্রমাগত শক্তি বিতরণ করে আস্তে আস্তে কেন্দ্রে প্রবেশ করবে, কিন্তু এটার যেহেতু ভরবেগ রয়েছে সেহেতু এই ভরবেগটার জন্য এটা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা ভরবেগটা এখন জানি। পরমাণু ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করলে তার মোট কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড পরমাণু সংখ্যার গুণিতক, মানে এটা হবে mvr nh/2π কৌণিক ভরবেগটি। এবং এখানে m দ্বারা ইলেকট্রনের ভর বোঝাচ্ছে, v দ্বারা ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, মানে ইলেকট্রনটি যে গতিবেগে ঘুরছে সেটা বোঝাচ্ছে, r দ্বারা বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এবং h দ্বারা প্লাঙ্কের ধ্রুবক। r দ্বারা হচ্ছে বৃত্তাকার ইলেকট্রনটি যে বৃত্তাকার কক্ষপথে ঢুকছে তার ব্যাসার্ধ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক 6.62 × 10⁻³ জুল/সেকেন্ড, আর n হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 হতে পারে। এখন আমরা আসি 3 নাম্বারটা, বোর পরমাণু মডেল 3 নম্বরে যা বলেছেন এটা হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ। তাহলে একটি ইলেকট্রন হচ্ছে বাইরে থেকে একটি পরমাণুতে বাইরে থেকে শক্তি দেওয়া হলে বা উত্তেজিত হলে তখন এখানকার নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন এই উত্তেজনার ফলে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, মানে ইলেকট্রন প্রবেশ করে আবার উত্তেজিত পরমাণু এই উত্তেজনা কেটে গেলে সেটি আবার হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন আবার নিম্ন শক্তি স্তরে বা আগের জায়গায় ফিরে আসে। তাহলে এখানে শক্তি শোষণ ঘটে এবং শক্তির বিকিরণ ঘটে। শক্তি শোষণ ডেল ই সমান এর মান E2 - E1, মানে আগে হচ্ছে উচ্চ শক্তি স্তরে যদি তার হচ্ছে এটা দিয়ে E2 বোঝাচ্ছে, মানে E2 তে ইলেকট্রনের হচ্ছে মানটা এবং E1 কক্ষপথে ইলেকট্রনের মানটা বিয়োগ করলে ডেলি পাওয়া যাবে, শক্তি শোষণের মানটা পাওয়া যাবে। এটা দ্বারা নিউক্লিয়াস বোঝাচ্ছে, এটা আবার E1, এটা আবার E2। এখানে শক্তির বিকিরণ হচ্ছে, এই শক্তির বিকিরণটাও অনুরূপভাবে E2 - E1। এটা আমরা h মিউ দ্বারা প্রকাশ করতে পারি। মিউ হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক, আর h আমরা জানি h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি বাইরে থেকে উত্তেজনা আসলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, তখন একটি শক্তি শোষণ ঘটে। এই শোষণটার মান ডেল সমান E2 - E1, এটাকে h মিউ দ্বারা প্রকাশ করা যায় বা h মিউ দ্বারা এটার মান পাওয়া যায়। আর হচ্ছে আবার উত্তেজনা কেটে গেলে ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে চলে যায়, এখানে শক্তির বিকিরণ ঘটে। এখানেও ডেল ই এর মান হচ্ছে E2 - E1, এখানে এটাকে আমরা h মিউ দ্বারা প্রকাশ করতে পারি। এবার আসি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ও আইনস্টাইনের ভর শক্তির সম্পর্ক। ঠিক আছে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা কি জানি, এই যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সমান E সমান h মিউ, এটা আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি E সমান h মিউ। এবং আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে আমরা জানি E সমান mc স্কয়ার। ঠিক আছে, E সমান mc স্কয়ার। তাহলে এই E আর এই E দুইটার মান আমরা সমান পাইতেছি, তাহলে h মিউ সমান mc স্কয়ার। এখানে আমরা মিউ থেকে জানি c বাই, এটা হচ্ছে ডেল তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরমাণুটি। তাহলে মিউ এর মানটা আমরা যদি বসাই তাহলে c বাই ডেল সমান mc স্কয়ার, তবে ডেল সমান h বাই mc। এখানে c কাটা যাচ্ছে, একটি c থাকতেছে, তারপর হচ্ছে h বাই mc। এটা হচ্ছে এখানে আইনস্টাইনের আলোর বেগ প্রকাশ করে বা ওই যে বস্তুটির ভর ওই বস্তুটির বেগ প্রকাশ করতে ইলেকট্রনের, এখানে v দ্বারা ইলেকট্রনের বেগ প্রকাশ করতেছে, আর এটা ইলেকট্রনের ভর। তাইলে আমরা জানি কোনো ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্য বের হলো h বাই mv, এটা হচ্ছে সূত্রটি বের হলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে এই সূত্রটা আমরা পেলাম। এখন আমরা এটা দিয়ে একটা ম্যাথ দেখব। ম্যাথের ফার্স্টে দেখি 1 মিলিগ্রাম ভরের কোনো একটি বস্তু কণা 4.75 ms ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড বেগে পথ অতিক্রম করলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান কত?
তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? এখানে কি দেওয়া আছে? 1 মিলিগ্রাম ভরের একটি বস্তুকণা। তাহলে বস্তুকণাটির মান 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম থেকে আমরা এটাকে কেজিতে নেব। আর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা জানি এটা কনস্ট্যান্ট, আর ভি দেওয়া আছে 4.75 ms/1। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা ডেলের মান কত? তাহলে ডেলের মান কত আমরা জানি, ডেল সময় একটু আগে বের হয়েছে h/mv। তাহলে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর m হচ্ছে তোমার বস্তুকণাটির ভর, এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে বেগ। তাহলে আনসারটা বের হবে 1.3945 গুণন 10⁻⁻28 মিটার। ঠিক আছে, এবার আমরা ইলেকট্রনের ক্ষেত্রে একটি দেখবো, ম্যাথটি দেখবো কিভাবে করতে হয়। এখানে আছে একটি ইলেকট্রনের গতিশক্তি 5.75 গুণন 10⁻⁻24 জুল হলে এর তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। আর ব্র্যাকেটে দেওয়া আছে ইলেকট্রনের ভর এবং প্ল্যাঙ্কের কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা জানি গতিশক্তি কি, 1/2 mv²। ঠিক আছে, তাহলে গতিশক্তি, ইলেকট্রনটির গতিশক্তি 1/2 mv² সমান গতিশক্তিটার মান এখানে লেখা হয়েছে। তারপরে আমরা এখানে দেখব v², 2 এই পাশে চলে গেছে, গুণ হবে, আর নিচে চলে আসছে m। তাহলে mটা নিচে চলে গেছে এভাবে, আর এখানে রয়েছে v²। দেন আমরা মান বসাই, মানটা কি আসছে 2 গুণন তোমার হচ্ছে ভরবেগের মান, আর নিচে তোমার গতিশক্তির মান, 2 গুণন গতিশক্তির মান, আর নিচে হচ্ছে ইলেকট্রনের ভরটি এখানে লেখা হয়েছে m এর মান। তাহলে আনসারটা আসবে 1.2625 গুণ 10⁻⁻7। এটাকে আমরা √v সমান √ দিয়ে করলে তাহলে আনসারটা আসে 3553 ms/1, বা এটা হলে ইলেকট্রনটির ভর পাওয়া গেল মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে যেহেতু ইলেকট্রনটির ভর পাওয়া গেছে, ইলেকট্রনটির ভর আছে এবং ইলেকট্রনটির বেগ আছে এবং ইলেকট্রনটির ভর আছে, এই যে ভর আর এটা হচ্ছে বেগ। তাই আমরা এখন তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবো। আমরা জানি ডেল সমান h/mv। তাহলে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর mv তো ভর আর বেগ দিয়ে আমরা তারপরে বের করে ফেললাম। এখন এখানে মিটার আসছে, তো মিটার থেকে আমরা এটা ন্যানোমিটারে নিতে হবে। আমরা জানি 1 মিটার সমান 10⁻⁹ ন্যানোমিটার। তো এইখান দিয়ে 10⁻⁹ দিলে এইটা আসবে। ঠিক আছে, এবার আমরা আসবো কয়েকটি ভার্সিটি কোশ্চেন নিয়ে। নিচের কোনটি প্ল্যাঙ্কের সমীকরণ? এবং প্ল্যাঙ্কের সমীকরণ আমরা কিন্তু পড়ছি, এটা চিটাগাং ইউনিভার্সিটির 1617 সালে আসছে। প্ল্যাঙ্কের সমীকরণ হচ্ছে E সমান h মিউ, E সমান mc², গামা সমান h/mv এবং পাই সমান crt। তাহলে এটা আমরা জানি কোনটা হবে আনসার। তারপর হচ্ছে নিচের কোন অরবিটালে ইলেকট্রন, এটা আমরা এখন দেখতেছি, এই ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালের কোশ্চেনটা আমরা সলভ করব। তার আগে আমরা জেনে আসি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তাহলে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? এই যে যেই চারপাশে ইলেকট্রন ঘুরছে এই কক্ষপথগুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ইলেকট্রনের কক্ষপথটাই কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বোঝানো হয় n 1 2 3 4 5 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান স্তর বা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এগুলো কোয়ান্টাম সংখ্যাকে নামকরণ করা হয় k দিয়ে, k l m, এবং তৃতীয় স্তর চতুর্থ স্তর হলে k l m n o p, এভাবে আস্তে আস্তে এটা ক্রমান্বয়ে হতে থাকে, এভাবে নামকরণ হতে থাকে। তাহলে প্রথম স্তরের জন্য k সমান n সমান 1, n এর মান 1। দ্বিতীয় শক্তি স্তরের l এর জন্য n2, k এর পরে l, আর n3 এর জন্য এর মান হবে m। তাহলে আমরা জানি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এখানে হবে 2n²। ঠিক আছে, তাহলে 2n² এখানে যেহেতু 1, তাহলে 2 × 1² সমান 2 আসতেছে, 2 × 2² সমান 8 আসতেছে, এবং 2 × 3² সমান আসতেছে 18। এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা শেষ, এখন আমরা দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রধান কক্ষপথে কয়েকটি উপস্তর থাকবে।
এই উপস্তরগুলো প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়, যে এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান n-1 এর উপর নির্ভরশীল, ঠিক আছে। অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে, n-1 মানে হচ্ছে 1 - 1 0। আবার n এর মান যদি 2 হয় তাহলে এল এর মান হবে n-1 বা 2 - 1 সমান 1। আর n এর মান 3 হলে এল এর মান হবে 3 - 1 অর্থাৎ 2। এখন উপস্তরের নামগুলো দেখি আমরা, ঠিক আছে। এল এর মান 0 হলে এটার নামকরণ হবে s, 1s। এল এর মান যদি 1 হয় তাহলে এটা হবে p। এল এর মান 2 হলে এটার নাম হবে d, এবং এল এর মান 4 হলে এটার নামকরণ হবে f। এটাকে sp, df, gh এভাবে নামকরণ করা হয়। এখন আমরা আসবো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে পরমাণুর উপর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা m দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে পরমাণুকে চৌম্বক, আচ্ছা, m এর মান +- l এর উপর নির্ভরশীল। মোবাইলে অনেকগুলো বাড়ছে। আচ্ছা, সরি। তাহলে আমরা এখন দেখব চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটি হচ্ছে বিজ্ঞানী জিমান লক্ষ্য করলেন। বিজ্ঞানী জিমান দেখো, উত্তেজিত অবস্থায় কোন একটি পরমাণুকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে বা উত্তেজিত অবস্থায় কোন একটি পরমাণুকে চৌম্বক কোন ক্ষেত্রে রাখলে পরমাণুর প্রত্যেকটি বর্ণালী রেখা কতগুলো নির্দিষ্ট সংখ্যক সূক্ষ্মতরের রেখায় বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এই উপস্তরগুলো আবার বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যায়। তো সেই গুলাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একে m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান 0 থেকে +- l এর উপর নির্ভরশীল। অর্থাৎ l এর মান হচ্ছে 0, m এর মানও 0, যদি +- 0 তো 0ই হবে। আবার l এর মান যখন 1 হবে তাহলে m এর মান হবে 0 +- 1। তাহলে +- 1 দিয়ে কি বোঝায়, 0, তারপর একটা হবে +1 আর এটা আসবে -1, ঠিক আছে। তারপর আবার l এর মান 2 হলে m এর মান হবে 0 +- 1 আবার +- 2, ঠিক আছে। l এর মান হচ্ছে m এর মানটা আসবে +- l এর উপর নির্ভরশীল। তো সেহেতু 2 যেহেতু এখানে +- 1 এবং +- 2, অর্থাৎ এখানে হবে 0, তারপর -1 +1, আবার হবে -2 +2, অর্থাৎ মোট আসবে 5টি। আবার l এর মান 3 হলে তাহলে কি হবে, m এর মান হবে 0 +- 1 +- 2 +- 3, তাহলে -3 -2 -1 0 1 2 3, তাহলে মোট হবে 7টি। তাহলে আমরা উপস্তরগুলোর নামকরণ দেখি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার উপস্তরগুলোর নামকরণ দেখবো আমরা এখন। এল এর মান 0 হলে এস এর জন্য উপস্তর আমরা কি দেখছি, এল এর মান 0 হলে এম এর মানও আসবে 0, +- 0 মানে 0, তাহলে একটি থাকবে, একটির মান হবে, নামকরণ হবে এস। এল এর মান 1 থাকলে পি এর জন্য উপস্তর সংখ্যা হবে 3টি, ঠিক আছে। যেহেতু আমরা কি দেখছি এখানে 3টি কিভাবে আসছে, তোমার হবে 0 +- 1, তাহলে একটা হবে -1 0 +1 মানে হচ্ছে 3টি। তাহলে 3টি নামকরণ হবে px py এবং pz। তারপর এল এর মান 2 হলে ডি এর জন্য উপস্তর হবে 5টি, ঠিক আছে।
পাঁচটি কীভাবে, এই যে আমরা এখানে দেখছি পাঁচটি এইভাবে হচ্ছে এম এর মান 0 হলে +-1 +-2 অর্থাৎ -1 +1 0, তারপর হচ্ছে +2 -2, তাহলে মোট হবে পাঁচটি নামকরণ কীভাবে হবে, dxy dyz dzx dx² -y² dz², এভাবে পাঁচটি নামকরণ। আর মোট অরবিটাল সংখ্যা কীভাবে বের করা হয়, তাহলে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়ের একটি সূত্র রয়েছে, m = 2l + 1, ঠিক আছে। তাহলে l এর মান 2 হলে m এর মান 2 × l মানে 2 + 1 মানে হচ্ছে মোট 5টি। তাহলে আমরা দেখতেছি এখানে আমরা বের করছি l এর মান 2 হলে m এর হচ্ছে মোট অরবিটাল সংখ্যা এই যে 5টি বের করছি। এটাকে এই সূত্রের মাধ্যমেও বের করা যায়, এটা হচ্ছে শর্টকাট, এটাকে এই সূত্রের মাধ্যমে শর্টকাটে বের করা যায় 5টি, ঠিক আছে। এবার আমরা দেখব স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাটি হলো ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। ইলেকট্রনটি এই যে কক্ষ শক্তি স্তরে যদি ঘুরে, এভাবে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ এভাবে ঘুরলে পজিটিভ চার্জ প্রকাশিত হয়, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এইভাবে যদি এদিকে যদি ঘুরে তাহলে এটা মাইনাস চার্জ প্রকাশিত করে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, তাহলে মাইনাস চার্জ দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার মান হবে হাফ, ঠিক আছে। +- হয়, হাফ হবে, এটার মান হচ্ছে হাফ, +-হাফ। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে আমরা ছকের মাধ্যমে সবগুলো কোয়ান্টাম সংখ্যা দেখতে পাবো বা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। প্রধান কোয়ান্টাম সংখ্যা কে, এটার জন্য n এর মান 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা l হচ্ছে n এর মান 1, l এর মান 0, তাহলে 0 এর জন্য আসবে 1s। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা শুধু 0 হবে, অরবিটাল সংখ্যা হবে একটি, এটার জন্য একটি অরবিটাল সংখ্যা। স্পিন এইখানকার ইলেকট্রনের ঘূর্ণনের স্পিন হবে হয় +½ অথবা -½ আর উপস্তরের ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2l + 1, যেটা আমরা একটু আগে দেখছি, ঠিক আছে। সেই সূত্রটা বসে 2 × 2 × 0 + 1, মানে এখানে হবে 2টি। আবার n এর মান 2 এর জন্য l এর জন্য আমরা দেখতে পাচ্ছি n এর মান 2, তাহলে এখানে হবে l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মান যেহেতু 2, তাহলে 2 - 1, তাহলে হবে 0 আর 1। আর এটার জন্য আমরা কি দেখতে পাই, 0 এর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ফার্স্ট আসবে 0 মানে 2s, একটা আসবে যেহেতু 2s, আর s দ্বারা প্রকাশ করতে হবে। আর পরে এই যে 1 এর জন্য এখানে আসবে তিনটা, একটা কি 0, একটা +1, একটা -1, ঠিক আছে। আর এটার জন্য 2p দ্বারা প্রকাশ করতে হবে, 2px 2py 2pz, এভাবে নামকরণটা হবে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা +½ অথবা -½ আর হচ্ছে উপস্তর ইলেকট্রন সংখ্যার জন্য আমরা প্রথমে 0 এর জন্য কাউন্ট করব 2 × 2 × 0 মানে l এর মান +1 2, আবার 2 দিয়ে 2 × 2 মানে হচ্ছে l এর মানটা সরি এখানে তোমার হবে 1 হবে, যে 2 × 1 + 1 মানে হচ্ছে 6, তাহলে মোট হবে 2 + 6 = 8, ঠিক আছে। আবার m এর জন্য n এর মান 3, তাহলে l এর মান আসবে 0 1 2, যেহেতু তোমার হচ্ছে l এর মান হবে 3 - 1 মানে 0 1 2। আবার এগুলোর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল হবে 0, তারপর 1 এর জন্য -1 0 +1, আর 2 এর জন্য হবে -2 -1 0 +1 +2। তাহলে এটাকে প্রকাশ করতেছে s দ্বারা, এটাকে p দ্বারা, এটাকে 3d দ্বারা, এটা 3d দ্বারা, যেহেতু n এর মান 3। এখন আমরা দেখব স্পিন +½ -½ এটা এরকমই থাকবে। আর হচ্ছে এই 0 এর জন্য l এর মান এখানে 0, তাহলে 0 2 × 0 +1 2, আবার l এর মান এখানে তোমার হবে 1, তাহলে 2 × 1 + 1 সমান 6, আর এটা 2 পুরাটা 2 দ্বারা গুণ হবে আর কি, ঠিক আছে। আবার এখানে হচ্ছে 2 × l এর মান হচ্ছে তোমার 2 + 1 পুরাটা 2 দ্বারা গুণ হবে, 2 × 2 = 4 +1 5 5 2 × 10 বের হয়েছে, তাহলে 2 প্রথমটার জন্য বের হলো 2, পরেরটার জন্য বের হলো 6, তারপরের জন্য 10, তাহলে 2 + 10 মোট হচ্ছে 18। এবার তোমরা n = 4 এইটা আমি বের করি নাই, এটা তোমরা বের করে বাসায় দেখবা, আশা করি প্রবলেম হবে না। এবার আমরা এই যে টপিকটা করলাম, এই টপিক দিয়ে ভার্সিটিতে কি ধরনের কোশ্চেন আছে এটা আমরা দেখব। বুটেক্সে আসছে 14-15 সালে, ঠিক আছে। বুটেক্সে কি কোশ্চেন আসে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কোড মানের জন্য
চুম্বক কোয়ান্টাম সংখ্যার মোট মানের সম্পর্কটি কোনো মানের জন্য আর কি। সহকারী কোয়ান্টাম সংখ্যার কোনো মানের জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যার মোট মানের সম্পর্কটি হলো, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার কোনো মানের জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যার মোট সম্পর্ক কি আমরা জানি 2l প্লাস 1 নাকি 2l মাইনাস 1 নাকি 2l মাইনাস 2, তাইলে এটা উত্তরটা হবে 2l প্লাস 1। এবার আসি আমরা আহ্বান নীতিতে। আহ্বান নীতি থেকে আমরা কি জানি, ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। মানে হচ্ছে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলো প্রবেশ করে পূর্ণ করবে, তারপর সে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এখন এটি দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে এন এর মান যার বড় সেটি উচ্চতর শক্তি স্তর। তাহলে যে শক্তি স্তরে এন এর মান বড় হবে, যেমন এন সমান সমান 1 আর হচ্ছে এন সমান সমান 2 থাকলে এন সমান সমান 2 যেই শক্তি স্তরে থাকবে ওটি হবে উচ্চতর শক্তি স্তর। আর এন এর মান 1 এর জন্য যে শক্তি স্তর নিম্নতর শক্তি স্তর। এবং এন এর মান সমান হলে, যদি এন এর মানটি সমান হয় তাহলে এর মান নির্ভর করবে এন প্লাস এল। এল এর মান যার বড় সেটি হবে উচ্চতর শক্তি স্তর। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখি। ধরো 3d ও 3s অরবিটালের মাঝে কোনটি বড়, তাহলে 3d ও 3s দুটোর মধ্যে n এর মান আমরা কি দেখতে পাচ্ছি সমান। তাহলে এটার মধ্যে কোনটি বড় আমরা কিভাবে জানবো, সেটা হচ্ছে 3n প্লাস l এর দ্বারা দেখতে হবে। 3d এর জন্য n এর মান 3, l এর মান হবে 2, যেহেতু d আছে সেহেতু l এর মান 2। আবার s এর জন্য n এর মান 3, যেহেতু s আছে তাই l এর মান 0। তাহলে n প্লাস l এর মান কি 3 প্লাস 2 তাহলে 5, আর এটার জন্য হবে 3 প্লাস 0 সমান 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মানটা 5 বড় 3d এর জন্য আসছে, তাহলে 3d উচ্চতর শক্তি স্তর। এবার আহ্বান নীতি দ্বারা এই সিকোয়েন্সটা আমরা পাই। এই সিকোয়েন্সটা হচ্ছে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন যেভাবে প্রবেশ করে সেই সিকোয়েন্সটা আমরা পাই। এখানে কি আছে, প্রথমে আছে 1s 2s 2p, তারপর 3s 3p, তারপর 4s 3d 4p, 5s 4d 5p, 6x 4f 5d 6p, 7s 5f। এটা হচ্ছে প্রত্যেকটি তোমার n প্লাস l এর মান যোগ করলে তোমরা দেখবা যে নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করতেছে। ঠিক আছে, এখানে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখবো। নাইট্রোজেনের মান 7, এখানে 3টা ঋণাত্মক চার্জ রয়েছে। যেহেতু 3টা ঋণাত্মক চার্জ রয়েছে, ইলেকট্রন সংখ্যা কি 7 প্লাস 3 সমান তোমার ইলেকট্রন সংখ্যা আসবে 10। ঠিক আছে, তাহলে 10 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে প্রথমে 1s স্কয়ার আসবে, তারপর 2s স্কয়ার, তারপর 2p এভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 1s স্কয়ারে 1s এর মধ্যে দুইটা ইলেকট্রন বসবে, 1s দুইটা ইলেকট্রন বসবে, 2s দুইটা ইলেকট্রন বসবে, 2 2 4 হয়ে গেছে, আর 6টা থেকে এই 6টা হচ্ছে 2p6 এ বসছে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস। এবার আসবে আমরা হুন্ডের নীতি দেখব। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে প্রবেশ করবে এবং স্পিন হবে একমুখী। তাহলে এটা দ্বারা কি বোঝায়, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশের সময়, তাহলে ইলেকট্রন প্রবেশের সময় এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল ধরো 3d তে, এই 3d তে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন যতক্ষণ পর্যন্ত অরবিটালগুলো খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে প্রবেশ করবে। তাহলে অরবিটালগুলো খালি মানে কি, এখানে আমরা জানি 3d এর জন্য কয়টি মান আমরা পাইছি, 5টি। 3dx 3dy 3dz 3dx স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর হচ্ছে মিনিট
এই যে এখানে আমরা 5টি মান পাইছি, ঠিক আছে। এই যে 3dxy 3dxy 3dyj 3dzx, তারপর হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার। d এর 5টি মান পাইছি আমরা। তাহলে এখানে 5টি ঘর করলে করব আগে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা আছে 5। তাহলে আমরা ফার্স্টেই 5টি আগে ঘর আমাদের পূর্ণ করতে হবে। তারপরে পরবর্তী স্পিন হবে সবসময় একমুখী। এই যে একমুখী এইভাবে আমরা 5টির জন্য ইলেকট্রন এভাবে আমরা প্রবেশ করতে পারবো না। 1 2 3 4 5। যেহেতু 5টি আছে সেহেতু আগে আমরা এখানে যদি 2টা দিয়ে দিই বা এরূপ স্পিন যদি দিই, এই যে 1 2 3 4 5, এটা হবে ভুল, ঠিক আছে। ফার্স্টে সবগুলো অরবিটাল পূর্ণ করতে হবে ইলেকট্রনগুলোকে। তাহলে এই সম্পূর্ণ অরবিটাল পূরণ করতে হবে এবং স্পিন সবগুলোর একমুখী হতে হবে, বা কোনোটা এদিক দিয়ে কোনোটা এদিক দিয়ে এবং কোনোটা যদি এদিক দিয়ে দেওয়া হয় এদিক দিয়ে আরেকটা স্পিন এদিক দিয়ে, তাহলে এটাও হবে না, এটাও ভুল। তাহলে স্পিনগুলো হতে হবে একমুখী। আবার 4s এর জন্য আমরা কি জানি অরবিটাল আছে একটি, তাহলে একটি ঘর করছি আমরা। তার স্পিন একমুখী, প্রথমে একটি ইলেকট্রন দিছে, একমুখী স্পিন শেষ, আরেকটি ইলেকট্রন থাকে, তাহলে আরেকটি ইলেকট্রন হবে এই যে দ্বিমুখী স্পিন, ঠিক আছে। তাহলে আবার 3ds 4s স্কয়ারের জন্য কি হবে, 3d এটার জন্য সেম হবে। এখানে 6টা ইলেকট্রন, তাহলে 6টা ইলেকট্রন প্রথমে 5টা স্পিন একই রেখে একমুখী স্পিন রেখে প্রথমে 5টা ইলেকট্রন প্রবেশ করেছে, 1 2 3 4 5, এবং পরবর্তী ইলেকট্রনটা আবার প্রথম থেকে শুরু হয়েছে, কিন্তু এটার স্পিন হবে বিপরীতমুখী। এখানে যদি 6টা, যেখানে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনটা আবার এইখানে প্রবেশ করবে বিপরীতমুখী স্পিন হয়ে। আবার যদি 8টা ইলেকট্রন থাকে সেটা এখানে প্রবেশ করবে, 9টা ইলেকট্রন থাকে সেটা এখানে প্রবেশ করবে, এভাবে প্রবেশ করবে, ঠিক আছে। এটা হচ্ছে হুন্ডের নীতি। তারপর আমরা আসবো পাউলির বর্জন নীতিটা। পাউলির বর্জন নীতিটা কি? একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হয় না। তাহলে একই পরিমাণতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। যেহেতু এখানে হিলিয়াম 2s স্কয়ার এর জন্য প্রথম ইলেকট্রনের জন্য আমরা জানলাম n এর মান 1। আচ্ছা, এখানে n এর মান n এর মান 1, l এর মান হবে 0, যেহেতু s, m এর মানও 0, সরি এটা 1s স্কয়ার হবে, 2 ভুল হয়েছে, 1s স্কয়ার, ঠিক আছে। তাহলে n এর মান 1, l এর মান s যেহেতু তাই 0, m এর মানও 0, আর স্পিন হচ্ছে ধরলাম আমরা এটা হবে +12, ঠিক আছে। আবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রন শেষ, দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান হবে 1, l এর মান 0, যেহেতু s, m এর মান হবে 0, কিন্তু এখানে স্পিনটা চেঞ্জ হয়ে যাবে -12। তাহলে একটা স্পিন, এই যে আমরা একটু আগে যে হুন্ডের নীতিটা পড়লাম, আমরা কি জানি স্পিন এভাবে হবে একটা, এবং এখানে যদি আরেকটা যখন ইলেকট্রন প্রবেশ করবে সেম অরবিটালে, তাহলে স্পিনটা বিপরীতমুখী হয়ে যাবে, সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। এটা হচ্ছে যদি 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়ে যায়, তারপরে যে স্পিন যে সেটা হচ্ছে একটার জন্য হবে প্লাস, একটার জন্য হবে মাইনাস। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাহলে আমরা এখন দেখি মৌলসমূহের মধ্যে কোনটি বহুনিষ্ঠ স্তরে ইলেকট্রন গঠন s স্কয়ার p6 মানে সেই ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে কোন মৌলের শেষে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে। তো এখানে মোট ইলেকট্রন আমরা গুনি, প্রথমে s স্কয়ারে গেছে, তারপর p6 এ গেছে, তাহলে 6 + 2 8টার জন্য, তাহলে 8টার জন্য ফ্লোরিন, সালফার, অক্সিজেন এবং নিয়ন। তাহলে 8টি ইলেকট্রন যেটার মধ্যে থাকে, অক্সিজেনের থেকে 7টি ইলেকট্রন, তাহলে এটা হবে না। নিয়নে থেকে 8টি ইলেকট্রন, তাহলে আনসারটা হবে নিয়ন। এটা আসছে বুটেক 14-15 সালে, ঠিক আছে। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখবো ঢাকা ইউনিভার্সিটি, যেটা স্কিপ করছিলাম। নিজের কোশ্চেনটা স্কিপ করছিলাম হচ্ছে নিচে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালে আসছে, ঠিক আছে। তাহলে এটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, আমরা জানি কি, এটা আউগাউ নীতি দ্বারা নীতি থেকে আমরা বের করতে পারবো। এখানে আসবে 4f 5d 6p এবং 7s। তাহলে এই আনসারটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা বের করবে। কিভাবে বের করবে বলে দিই। n এর মান যদি সমান থাকে, n এর মান যেটা বড় সেটা, আর সেকেন্ড ধাপটা কি ছিল, n এর মান যদি সমান থাকে তাহলে n - l এর মান যেটার জন্য বড় সেটা। তাহলে এই সূত্র দ্বারা তোমরা এটা বের করতে পারবে। এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন।
তাহলে আজকে এই পর্যন্ত।